আজ আমরা দেখতে চলেছি 2013 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ইলিজিয়াম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পৃথিবী অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছিল। এ সময় মানুষ আকাশের মাঝখানে তৈরি করে ফেলেছিল আধুনিক এক শহর, আর এই শহরটি ছিল একদম পৃথিবীর সমান, যেখানে মানুষের দুঃখ কষ্ট কিছুই ছিল না। এখানে তারা যা চাইতো তাই পেত। তাই পৃথিবীর প্রত্যেকটি মানুষই ছোটবেলা থেকে ইলিজিয়ামে যাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু যে কেউ চাইলে ইলিজিয়ামে যেতে পারত না। সেখানে যাওয়ার জন্য প্রয়োজন অনেক মূল্যবান একটি টিকিট, আর সেই টিকিটটি পাওয়ার জন্য মানুষকে কি কি করতে হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যদিও গল্পটিকে দেখে সাধারণ একটি সায়েন্স ফিকশন মুভি মনে হলেও এই গল্পের মাঝে লুকিয়ে আছে আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আজ থেকে প্রায় 1000 বছর পরেও আধুনিক পৃথিবীতে থেকেও কিভাবে মানুষ সমাজের সঙ্গে লড়াই করে বাঁচবে সেটাই আমরা দেখব এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক আকাশের মাঝখানে অবস্থিত এক আধুনিক শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2154 সাল, অর্থাৎ বর্তমান সময় থেকে প্রায় 100 বছর পর। এখানে আমরা পৃথিবীর অরবিটের পাশে একটি স্পেস স্টেশন দেখতে পাই, আর বর্তমানে এই স্পেস স্টেশনটিকে দ্বিতীয় পৃথিবীও বলা হয়, কারণ এই স্পেস স্টেশনটির ভেতরে বিশাল বড় এক শহর ছিল। শহরটির নাম হচ্ছে ইলিজিয়াম। পৃথিবীর মতো মানুষ এই শহরে খুব সুন্দরভাবে বসবাস করত। তবে ইলিজিয়াম শহরটিতে রয়েছে শুধুমাত্র ধনী মানুষেরা। আসলে বর্তমানে পৃথিবীতে পপুলেশন এতটাই বেড়ে গিয়েছিল যে পৃথিবীতে যেন একদম দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। পৃথিবীতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়, এমনকি পৃথিবীর প্রত্যেকটি জায়গার শান্তিপূর্ণ অবস্থা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে দূষিত হতে থাকে পৃথিবীর প্রত্যেকটি জায়গা, ফলে পৃথিবীতে নানা ধরনের রোগ ব্যাধিও ছড়িয়ে পড়ে। পৃথিবী একদম হয়ে যায় একটি ময়লার স্তূপের মতো। তাই তখন পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা মিলে তাদের জন্য এই ইলিজিয়াম শহরটিকে তৈরি করেছে। আর এখন শুধুমাত্র ধনী মানুষেরা ইলিজিয়াম শহরে প্রবেশ করতে পারে, এবং টাকা থাকলেই তারা সেই শহরে বসবাস করতে পারে। কিন্তু অন্যদিকে যে গরিব মানুষেরা ছিল তারা আজও সেই দূষিত পৃথিবীতে নিজেদের জীবনের সঙ্গে লড়ছে। খেয়ে না খেয়ে প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে। কিন্তু অন্যদিকে ইলিজিয়ামে যেই মানুষেরা রয়েছে তাদের কাছে সবকিছু রয়েছে, কারণ এই ইলিজিয়াম শহরটি ছিল অনেক বেশি অ্যাডভান্স। সেখানে মানুষ যখন যা চাইতো তাই পেত। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শপিং মল সবকিছুই ছিল অনেক বিলাসবহুল। আর এই শহরটির বেশিরভাগ কাজই পরিচালিত হয় রোবটের মাধ্যমে। তাছাড়া সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই ইলিজিয়াম শহরের সায়েন্স এবং টেকনোলজি এতটাই উন্নত ছিল যে এখানকার মানুষের কখনো কোনো রোগ ব্যাধি হতো না, এমনকি তাদের বয়সও বাড়ত না। তারা যে যে বয়সে ইলিজিয়াম শহরটিতে এসেছে, এখানে আসার বহু বছর পরও তাদের সেই একই বয়সে রয়েছে, অর্থাৎ সময় পার হলেও তারা বয়স্ক হয় না। তাছাড়া এই শহরে কেউ যদি নিজের বয়সের চাইতেও ইয়াং হতে চায় সেটাও এখানকার টেকনোলজির মাধ্যমে সম্ভব। সেই সাথে মানুষের শরীরে যে কোনো জায়গায় ক্ষতর ফলে যদি শরীরের কোনো অংশ ক্ষতবিক্ষত হয়ে যায় তাহলে সেই জায়গাটি আবারও রিপেয়ার করা সম্ভব। এমনকি জেনেটিক পদ্ধতিতে মানুষের হাত পাও পুনরায় জন্মানো সম্ভব। ইলিজিয়ামের মানুষেরা যখন খুশি তখনই পৃথিবীতে যেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ চাইলেও কখনো ইলিজিয়ামে যেতে পারে না, কারণ পৃথিবীর মানুষের ইলিজিয়ামে প্রবেশ করা নিষেধ ছিল। আসলে ইলিজিয়ামের মানুষেরা পৃথিবীর মানুষদেরকে আবর্জনা মনে করত। এরপর আমরা পৃথিবীতে ছোট্ট একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল ম্যাক্স। ম্যাক্সের সাথে তার একজন বন্ধুও ছিল, তার নাম হচ্ছে ফেরি। তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল, আর তারা সবসময় শহরের একটি জায়গাতে এসে আকাশের দিকে তাকিয়ে ইলিজিয়াম শহরের ব্যাপারে কথা বলতো। তো ম্যাক্স এখানে ফেরিকে কথা দেয় আর বলে যে একদিন সে ফেরিকে নিয়ে ইলিজিয়াম শহরে যাবে, সে ফেরিকে ইলিজিয়াম শহরটি দেখাবে। আর এটাই হচ্ছে তার জীবনের বড় একটি স্বপ্ন। কিন্তু ম্যাক্স এবং ফেরি তারা দুজনই অনেক দরিদ্র পরিবারের ছিল, তাদের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। তাই ম্যাক্স ছোটবেলা থেকেই চুরি করত, আর সেই টাকাগুলো সে জমিয়ে রাখত, কারণ একদিন যখন এভাবে তার অনেক টাকা হয়ে যাবে তখন সে ফেরিকে নিয়ে ইলিজিয়াম শহরে যাবে। ইলিজিয়াম শহরে যাওয়ার জন্য অনেক টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়, আর সেই টিকিটের টাকা জমানোর জন্যই ম্যাক্স চুরি করে। এবার আমরা পৃথিবীর পরিস্থিতি দেখতে পাই, যেখানকার প্রত্যেকটি জায়গায় একদম ধ্বংসস্তূপের মতো ছিল। এ সময় পৃথিবীতে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, এমনকি পৃথিবীর কোনো দেশের মধ্যে কোনো বর্ডার ছিল না। মানুষ যখন যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারত। এমনকি এখন পৃথিবীর কোনো দেশে কোনো সরকার বা আইন শৃঙ্খলা ছিল না। তবে এখন পৃথিবীতে বিশেষ এক ধরনের রোবট ছিল, তারাই মূলত এখন সবকিছু নিয়ন্ত্রণ করত। আর এই রোবটগুলোকে তৈরি করেছে সেই কোম্পানির মালিক যে কিনা ইলিজিয়াম শহরটিকে তৈরি করেছে, আর তার নাম হচ্ছে জন। পৃথিবীতে তার এই রোবটগুলো তৈরির উদ্দেশ্য ছিল যাতে করে ইলিজিয়ামের পাশাপাশি পৃথিবীতে তাদের নিয়ন্ত্রণ থাকে। তো এভাবেই দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। বর্তমানে আমরা ম্যাক্সকে দেখতে পাই। ম্যাক্স এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে সে এখন বড় বড় চুরি শুরু করেছে। বর্তমানে সে বিভিন্ন গাড়ি চুরি করে, আর গত বছর সে একটি গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই এতগুলো দিন তাকে জেল খাটতে হয়েছে। চুরির পাশাপাশি ম্যাক্স একটি ছোটখাটো কোম্পানিতে কাজ করত, আর জেল থেকে বের হওয়ার পর আজকেই তার কাজে ফেরার প্রথম দিন ছিল, তাই সে তার সহকর্মীদের সঙ্গে ডিউটিতে চলে যায়। আর ম্যাক্স এখন যে কোম্পানিতে কর্মরত আছে এই কোম্পানিটির মালিকও ছিল ইলিজিয়ামের ওনার, অর্থাৎ জন। তো এভাবেই প্রায় বহু বছর ধরে মানুষের জীবন কাটছিল। এবার একদিন ম্যাক্স যখন অফিসে যেতে বাসের জন্য একটি লাইনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে দুজন রোবট সোলজার আসে, আর তারা ম্যাক্সকে লাইন থেকে সরিয়ে নিয়ে বলে
যে তারা তার চেকিং করতে চায়, তার ব্যাগের ভেতরে কি আছে সেটা তারা দেখবে। কিন্তু ম্যাক্স তখন হাসতে হাসতে তাদেরকে বলে, আমার ব্যাগে আর কি থাকতে পারে, তেল, শ্যাম্পু আর চিরুনি। কিন্তু আসলে ম্যাক্সের তো চুলই ছিল না। সে সোলজারদের সঙ্গে মজা করছিল, কিন্তু সোলজাররা এতে ভীষণ রেগে যায়। তারা ম্যাক্সকে টেনে নিচে ফেলে দেয়, এমনকি তাকে শাস্তি দেওয়ার জন্য তার হাতে প্রচন্ড জোরে জোরে আঘাত করে। ফলে ম্যাক্সের হাতে ফ্র্যাকচার হয়ে যায়, তার হাতের হাড়ের কিছুটা অংশ ভেঙে যায়। এরপর সোলজাররা যখন ম্যাক্সের ব্যাগ চেক করে তখন তারা সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। কিন্তু তারপরও ম্যাক্সকে সোলজাররা বলে যে সে তাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলেছে, এতে এখানকার একটি আইন ভঙ্গ হয়েছে। তাই সে যদি চায় যে তার জেল না হোক, তাহলে তাকে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করতে হবে। ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে চলে যায়। এখানে দেখা যায় যে পুলিশ স্টেশনের পুলিশেরাও আসলে কোনো মানুষ নয়, বরং তারাও হচ্ছে রোবট। তো ম্যাক্স তখন একজন পুলিশ অফিসারকে বলে সে বুঝতে পারেনি যে এতে কোনো আইন ভঙ্গ হয়ে যাবে, তাই সে এই কেসটি থেকে মুক্তি চায়। কিন্তু পুলিশ অফিসার তাকে জানায় যে তার বিরুদ্ধে অলরেডি থানায় রিপোর্ট চলে এসেছে, তাই সে জামিন নিতে পারবে, কিন্তু একটানা 8 মাস সেখানে এসে তাকে হাজিরা দিয়ে যেতে হবে। ম্যাক্সের তো এতে প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ সে এমনিতেই তার জীবনে নানা রকমের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে। তারপরে সামান্য কারণে হাজিরা দেওয়ার ঝামেলা সে নিতেই চাইছিল না। তাই ম্যাক্স পুলিশকে বারবার বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে সরাসরি জানিয়ে দেয় যে হয় তাকে 3 মাস কারাগারে থাকতে হবে, তা না হলে 8 মাস হাজিরা দিয়ে যেতে হবে। এছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। ম্যাক্স এতে অনেক বড় বিপদে পড়ে যায়। এখানকার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। সে তখন মন খারাপ করে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। এরপর সে সোজা তার কাজে চলে যায়। আর ফ্যাক্টরিতে এসে যখন সে একটি রুমের দরজা বন্ধ করে তখন সেই রুমটির দরজার মাঝখানে কিছু একটা আটকে যায়, তাই সেখানে অ্যালার্ম বাজছিল। কিন্তু তারপরও ম্যাক্স সেই রুমটির ভেতরে যাচ্ছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানত যে সেই রুমটির মধ্যে প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে, যেটার বিষক্রিয়ায় সে মারাও যেতে পারে। তাই বারবার অ্যালার্ম বাজার পরও সে কোনোভাবেই ভেতরে যায় না। কিন্তু অ্যালার্মের আওয়াজ শুনতে পেয়ে সেখানে তার সিনিয়র চলে আসে, আর সেই ম্যাক্সকে ভেতরে গিয়ে ইঞ্জিন ঠিক করতে বলে, কারণ ইঞ্জিনের সমস্যার কারণেই এমনটা হয়েছে। আসলে ফ্যাক্টরিতে সারাদিনের কাজ শুরু করার আগে সেই রুমটির ভেতরের ইঞ্জিনগুলো চালু করে দেওয়া হয়, আর এখানকার দরজাটি লাগিয়ে দিলে সেখানকার কোনো ধরনের রেডিয়েশনই বাহিরে আসতে পারে না। তবে আজকে কোনো এক কারণে দরজাটি পুরোপুরিভাবে লাগছিল না। কিন্তু ম্যাক্স যখন রেডিয়েশনের জন্য ভেতরে যেতে চাইছিল না, তখন তার সিনিয়র তাকে বলে যে সে যদি তার এই চাকরিটি বাঁচাতে চায় তাহলে তাকে অবশ্যই এই কাজটি করতে হবে, তা না হলে আজকেই তাকে এই ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হবে। তাই ম্যাক্স তখন বাধ্য হয়ে সেই রুমটির মধ্যে চলে যায়, আর সে দেখতে পায় যে দরজাটি একটি লোহার সঙ্গে আটকে আছে। ম্যাক্স তখন অনেক সাবধানতার সাথে লোহাটিকে সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে দরজাটি লেগে যায় এবং অটোমেটিকভাবে দরজাটি লক হয়ে যায়, যার ফলে ম্যাক্স ভেতরেই আটকা পড়ে যায়। এদিকে ততক্ষণে সেখানকার ইঞ্জিনগুলো চালু করে দেওয়া হয়, যার ফলে রুমটির ভেতরে রেডিয়েশন শুরু হয়ে যায়। ম্যাক্স ভয়ে তখন চিৎকার করে সাহায্য চাইছিল। এদিকে ম্যাক্সের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার সহকর্মীরা সেখানে দৌড়ে আসে, আর তারা কোনো মতে অনেক কষ্ট করে ম্যাক্সকে বের করতে পারে। কিন্তু ততক্ষণে ম্যাক্সের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তাই ম্যাক্সকে তখন চেক করার জন্য সেখানে একটি রোবট আসে। রোবটটি এসে ম্যাক্সের পুরো শরীর স্ক্যান করে। এরপর সে ম্যাক্সকে জানায় যে তার শরীরের 90% এখন রেডিয়েশনের দখলে, তার পুরো শরীরেই মারাত্মকভাবে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। তাই তার হাতে আর 5 দিন সময় আছে, এই 5 দিনের মধ্যে সে মারা যাবে। একথা শুনে ম্যাক্স তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তো ম্যাক্সকে এখানে একটি আলাদা রুমে শুইয়ে রাখা হয়। এরপর ফ্যাক্টরির পর্যবেক্ষণের জন্য সেখানে জন আসে। ফ্যাক্টরির সিনিয়র তখন জনকে ম্যাক্সের বিষয়টি জানায় যে রেডিয়েশনের কারণে আজকে তার কি অবস্থা হয়েছে। তাই সে জনকে এই ব্যাপারে কিছু একটা ব্যবস্থা করতে বলে, যদি ইলিজিয়ামে নিয়ে তার কোনো উন্নত চিকিৎসা করা যায়। কিন্তু জনের আসলে পৃথিবীর গরিব মানুষদেরকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, তারা মরে গেলেও তার কিছু যায় আসে না। তবে সে চাইলে কিন্তু ম্যাক্সকে পুরোপুরিভাবে ঠিক করে ফেলতে পারে, কারণ ইলিজিয়ামে তাদের কাছে অনেক উন্নত মানের হাই টেকনোলজির মেশিন রয়েছে। কিন্তু সেখানে ম্যাক্স মারা গেলে তাকে মাটিতে পুঁতে ফেলতে বলে চলে যায়। সে আসলে খুবই স্বার্থপর একজন মানুষ ছিল। এদিকে ডক্টর রোবট এসে ম্যাক্সকে কিছু মেডিসিন দেয়, আর বলে যে 5 দিন সে বেঁচে থাকবে সেই প্রতিদিন সে যেন এই মেডিসিনটি নেয়, তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ থাকবে, তার শরীর একদমই খারাপ হবে না। এরপর ম্যাক্স মেডিসিনটি হাতে নিয়ে কোনোমতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর তার বাড়ির কাছে এসে সে রাস্তায় দুর্বল হয়ে পড়ে যায়। এমন সময় তাকে তার একজন বন্ধু দেখতে পেয়ে দৌড়ে আসে। তার বন্ধুর নাম ছিল এরিক। এরিক তখন দ্রুত ম্যাক্সকে বাড়ির ভেতরে নিয়ে যায়, আর সে জানতে চায় যে ম্যাক্সের কি হয়েছে, যে রেডিয়েশনের কারণে তার এই অবস্থা হয়েছে। সে রেডিয়েশনের রুমে আটকা পড়ে গিয়েছিল। এরপর ডক্টর রোবট তাকে জানিয়েছে যে তার পুরো শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, তাই সে আর মাত্র 5 দিন বাঁচবে। এরপর ম্যাক্স এরিককে সেই মেডিসিনটিও দেখায়, আর বলে এই যে মেডিসিনটি দেখতে পাচ্ছ, এটা মানুষকে তার মৃত্যুর আগে সুস্থ থাকার জন্য দেয়া হয়, আর আমাকেও দেয়া হয়েছে। আমি হয়তো সত্যিই আর বাঁচব না। ছোটবেলা থেকে ইলিজিয়ামে যাওয়ার যে স্বপ্ন আমি দেখেছিলাম সেটাও হয়তো আর কোনোদিন পূরণ হবে না। এরিক তখন জানতে চায় যে এটার কি আর কোনো ট্রিটমেন্ট নেই। ম্যাক্স তখন তাকে বলে এটার ট্রিটমেন্ট একমাত্র ইলিজিয়ামে সম্ভব। যদি আমি কোনো মতে ইলিজিয়ামে পৌঁছতে পারি তাহলে হয়তো আমি বাঁচতে পারবো। এরপর ম্যাক্স এরিককে তাকে স্পাইডার নামক একজন লোকের কাছে নিয়ে যেতে বলে। এরিকও তখন তাকে দ্রুত স্পাইডারের অফিসে নিয়ে আসে। স্পাইডার আসলে একটি এজেন্সি চালায়,
আর স্পাইডার আগে থেকেই ম্যাক্সকে চিনত। ম্যাক্স আসলে প্রায় অনেক দিনই স্পাইডারের আন্ডারেই কাজ করেছে। স্পাইডারের জন্যই সে মূলত গাড়ি চুরি করত। আর এক পর্যায়ে তার জন্যই ম্যাক্স পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর জেল থেকে ছাড়া পেয়ে সে স্পাইডারের কাজ ছেড়ে দেয়। তাই স্পাইডার তাকে খুব একটা পছন্দ করত না। আর স্পাইডার আসলে সকলের আড়ালে বিভিন্ন ইলিগেল কাজও করে থাকে। তার কাছে বেশ কিছু ফ্লাইং জেট রয়েছে। আর সে টাকার বিনিময়ে পৃথিবীর বিভিন্ন অসুস্থ মানুষকে অবৈধভাবে ইলিজিয়ামে পাঠাতো। আর ইলিজিয়ামে যাওয়ার জন্য একটি আইডি তৈরি করতে হয়, যেটা মানুষের হাতের মধ্যে সেট করা হয়। এই কাজটিও স্পাইডার ইলিগেল ভাবে করে দিতে পারে। সে ইলিজিয়ামে যাওয়ার জন্য নকল আইডেন্টি তৈরি করে দিতে পারে, যাতে করে সেখানে পৌঁছানোর পর তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়। আইডি দেখাতে পারলেই তারা ইলিজিয়ামে প্রবেশ করতে পারে। কিন্তু সবচাইতে বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে পৃথিবী থেকে যে সমস্ত ফ্লাইং জেটগুলো ইলিজিয়ামের দিকে যায়, সেগুলোর বেশিরভাগই ইলিজিয়ামে পৌঁছানোর আগে হামলা করে ডিস্ট্রয় করে দেয়া হয়। অর্থাৎ অধিকাংশ মানুষই ইলিজিয়ামে পৌঁছানোর আগেই মারা যায়। তবে যদিও এভাবে সেখানে কোনো ফ্লাইং জেট প্রবেশ করতে পারে আর সেটা ইলিজিয়ামের সোলজারদের নজরে পড়ে যায়, তখন তারা সেই প্রত্যেকটি মানুষকে অ্যারেস্ট করে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু এই সমস্ত ঝুঁকি জানার পরও মানুষ শেষ চেষ্টা হিসেবে ইলিজিয়ামে যেতে চায়। তো ম্যাক্সও এখানে স্পাইডারকে অনেক অনুরোধ করে। আর সে জানায় যে রেডিয়েশনের কারণে সে মরতে চলেছে, তাই 5 দিনের আগে যেভাবেই হোক তাকে ইলিজিয়ামে পৌঁছতে হবে। স্পাইডার যেন এটার ব্যবস্থা করে দেয়। আর এখানে ম্যাক্সের মৃত্যুর খবর জানতে পেরে স্পাইডার তখন এটার সুযোগ নিতে চায়। সে এখানে ম্যাক্সকে বলে, আমি তোমাকে অবশ্যই ইলিজিয়ামে পাঠাবো, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার শেষ একটি কাজ করে দিতে হবে। যদি কাজটি করতে তুমি রাজি হও, তবে আমি তোমাকে ইলিজিয়ামে পাঠাবো। এখন ম্যাক্সের কাছেও তো কিছু করার ছিল না, তাই সেও তার কথায় রাজি হয়ে যায়। সে জানতে চায় যে কাজটা আসলে কি। স্পাইডার তখন তাকে একটি ডিভাইস দেখায় আর বলে, পৃথিবীতে প্রতিনিয়ত ইলিজিয়াম থেকে অনেক মানুষ আসে, আমাদেরকে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে কিডন্যাপ করতে হবে। এরপর তার মস্তিষ্কের মধ্যে ইলিজিয়ামে যত ডাটা রয়েছে সেগুলোকে আমরা এই ডিভাইসটির মাধ্যমে ট্রান্সফার করে নেব। আর সেই ট্রান্সফারকৃত ডাটাকে যখন আমরা ডিকোড করব, তখন আমরা সেটার মাধ্যমে ইলিজিয়ামের ব্যাকআপ কোড, লগ ইন কোড, এমনকি পাসওয়ার্ডের সমস্ত ডেটা পেয়ে যাব। আর যদি একবার এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে আমরা অনেক দ্রুত সময়ে কোটিপতি হতে পারবো। কারণ এই সমস্ত ডেটাগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই তখন যে কোনো মানুষকে ইলিজিয়ামে পাঠাতে পারবো, এমনকি আমরা নিজেরাও সেখানে যেতে পারবো। ম্যাক্সও তখন ইলিজিয়ামের যে কোনো বাড়িতে ঢুকেই তার ট্রিটমেন্ট নিতে পারবে। আসলে ইলিজিয়ামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে কোনো ট্রিটমেন্টের ডিভাইস ছিল, তাই যদি তারা ইলিজিয়ামের ডেটাগুলো পেয়ে যায়, তাহলে ম্যাক্স তখন ইলিজিয়ামের যে কোনো ফাঁকা বাড়িতে চুরি করে ঢুকে ট্রিটমেন্ট নিতে পারবে। আর এটাই হবে তার ট্রিটমেন্ট নেওয়ার সবচাইতে সহজ পদ্ধতি। ম্যাক্স তখন স্পাইডারের কথায় রাজি হয়ে যায়। আর সে স্পাইডারকে বলে যে তারা ইলিজিয়ামের অন্য কোনো মানুষকে নয়, বরং কিডন্যাপ করবে ইলিজিয়ামের ওনারকে। কারণ তার কোম্পানিতে কাজ করতে গিয়েই তার এই অবস্থা হয়েছে। আর সে তার এত করুণ অবস্থা দেখার পরও তার জন্য সে কোনো ব্যবস্থাই নেয়নি, বরং সে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে চলে গিয়েছে। তো এখানে রেডিয়েশনের প্রভাবে ম্যাক্স অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে এখানে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্পাইডার বুঝতে পারে যে ম্যাক্সকে এভাবে মিশনে পাঠানো যাবে না, তাই সে তাকে একটি বিশেষ ধরনের স্যুট পরানোর সিদ্ধান্ত নেয়, যেটার নাম হচ্ছে এক্সোস্কেলেটন। এই এক্সোস্কেলেটন স্যুটটি ছিল অনেক পাওয়ারফুল একটি স্যুট, যেটা ম্যাক্সকে এক্সট্রা পাওয়ার দেবে। এবার কয়েক ঘন্টা পর যখন ম্যাক্সের জ্ঞান ফিরে আসে, তখন সে তার শরীরে এই স্যুটটি দেখে একদম অবাক হয়ে যায়। সে এখন চাইলেও তার শরীর থেকে এই স্যুটটি সরাতে পারছিল না, কারণ স্যুটটি তার শরীরে একদম অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যে স্যুটটি তাকে স্বাভাবিকের চাইতে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী করে তুলবে। যে কোনো বিপদে পড়লে সে স্যুটটির মাধ্যমে লড়াই করতে পারবে। তাই তাদের এই মিশনটিতে স্যুটটি তাদের সবচাইতে বেশি কাজে লাগবে। এরপর তারা তাদের মিশনের কাজ শুরু করে দেয়। তারা তাদের সমস্ত জিনিসপত্র রেডি করে তাদের গাড়িতে করে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা ইলিজিয়াম শহরটিকে দেখতে পাই, যেখানকার বড় বড় অফিসারদের মধ্যে একটি মিটিং চলছিল। আর এই মিটিংটিতে পেট্রিক নামক একজন ব্যক্তি ছিল। পেট্রিক হচ্ছে ইলিজিয়ামের প্রেসিডেন্ট। সেই ইলিজিয়ামের সবকিছু পরিচালনার দায়িত্বে রয়েছে। তো প্রেসিডেন্ট এবং তার কয়েকজন সহকর্মী মিলে ইলিজিয়ামের একজন ডিফেন্স সেক্রেটারিকে তাদের মিটিংয়ে ডাকে, যার নাম হচ্ছে জেসিকা। তারা এখানে জেসিকাকে বলে, গতকাল পৃথিবী থেকে ইলিজিয়ামের দিকে প্রায় 3টি ফ্লাইজেট এসেছিল, আর সেই 3টি ফ্লাইজেটের মধ্যে 2টোই আপনি ডিস্ট্রয় করে দিয়েছেন। এতে প্রায় 46 জন মানুষের জীবন চলে গিয়েছে, যেখানে অনেক বয়স্ক এবং ছোট বাচ্চারাও ছিল। তারা এখানে আসার পর আমরা তাদেরকে আবারও রিটার্ন করে দিতাম, তাহলে তো আর এতগুলো মানুষের জীবন চলে যেত না। আপনি যে কাজটি করেছেন সেটা মানবাধিকার লঙ্ঘন করেছে। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা, তারা একবার এখানে আসলে তাদেরকে সাবধান করে দেয়া, কিন্তু আপনি সেটা না করে সোজা তাদেরকে মেরে ফেলছেন। এই দায়িত্ব তো আপনাকে দেয়া হয়নি। আসলে গতকাল যে 3টি বিমান ইলিজিয়ামের দিকে এসেছিল, সেই বিমানগুলো আসলে ইলিগেল ভাবে স্পাইডারই পাঠিয়েছিল। আর সেই 3টি বিমানের সমস্ত মানুষই ছিল অসুস্থ। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা অসুস্থতা ছিল, তাই তারা সবাই চাইছিল ইলিজিয়ামে এসে সুস্থ হতে, যার কারণে তারা তাদের জীবনে ঝুঁকি থাকা সত্ত্বেও স্পাইডারের ফ্লাইজেটগুলোতে চড়ে রওনা হয়েছিল। কিন্তু ইলিজিয়াম শহরের বাইরে এমন কিছু ডিভাইস রয়েছে, যেটার মধ্যে যখন কোনো প্লেন, বিমান, রকেট অর্থাৎ যে কোনো ধরনের যানবাহন প্রবেশ করলে তাদের কাছে সিগন্যাল চলে যায়। আর জেসিকা যখন এই 3টি ফ্লাইজেটের সিগন্যাল পায়, তখন সে সঙ্গে সঙ্গে তার স্পাইকে খবর দেয়, যার নাম হচ্ছে ক্রুগার। আর ক্রুগারই মূলত জেসিকার অর্ডারে বিমানগুলোকে ডিস্ট্রয় করে। তবে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ক্রুগার কিন্তু ইলিজিয়ামের কোনো মানুষ ছিল না,
বরং সে ছিল পৃথিবীরই একজন সাধারণ মানুষ, যে কিনা গোপনে জেসিকার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আর সে জেসিকার কথা মতোই পৃথিবী থেকে বিভিন্ন ফ্লাইজেট ডিস্ট্রয় করে। তবে তার হাত থেকে স্পাইডারের একটি ফ্লাইজেট বেঁচে গিয়েছিল, যেটা সোজা গিয়ে এলিজিয়ামে ল্যান্ড করে। কিন্তু এই সমস্ত দিকেও জেসিকার নজর ছিল। তাই সেই ফ্লাইজেটটিতে করে যারা যারা এসেছে, জেসিকা তার রোবট সোলজারদেরকে তাদেরকে ধরার জন্য পাঠিয়ে দেয়। রোবটগুলো তখন এক এক করে প্রত্যেককে অ্যারেস্ট করে ফেলে। কিন্তু তাদের সবার মধ্য থেকে একজন মহিলা তার সন্তানকে নিয়ে কোনো মতে এলিজিয়ামের ভেতরে চলে যায়। তাদেরকে কেউই দেখতে পায় না। মহিলাটির মেয়েটি আসলে অনেক অসুস্থ ছিল, তাই সে কোনো মতে তার মেয়েকে নিয়ে একটি বাড়িতে প্রবেশ করে, যেখানে কোনো মানুষ ছিল না। এরপর শেষে স্পেশাল ডিভাইসটির উপরে তার মেয়েকে শুইয়ে দেয়। এই ডিভাইসটির নাম হচ্ছে মেডমি। তো এই মেয়েটির হাতে যেহেতু নকল আইডেন্টিটি রয়েছে, তাই মেডমি মেশিনটি আইডি স্ক্যান করে কাজ করা শুরু করে দেয়। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটার মনিটরের মাধ্যমে দেখা যায় যে বাচ্চা মেয়েটির শরীরে যত ধরনের ক্ষত এবং রোগ ব্যাধি ছিল, সেই সবকিছুই মুহূর্তের মধ্যে একদম ভালো হয়ে যায়। মেয়েটির মাইতে প্রচন্ড রকমের খুশি হয়ে যায়, কারণ তার মেয়ের আসলে দুটো পায়ে সমস্যা ছিল, কিন্তু এই ডিভাইসটি তার পাও ঠিক করে ফেলেছে। তাই তারা দুই মামি অনেক খুশি ছিল। কিন্তু তাদের এই খুশি আসলে বেশি সময়ের জন্য ছিল না, কারণ ঠিক এমন সময় সেখানকার রোবট সোলজার চলে আসে। আর তারা দুই মা মেয়েকে আলাদাভাবে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারা মা মেয়ে দুজনই প্রচন্ড কাঁদছিল আর অনুরোধ করছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রোবটগুলো তাদের কোনো কথাই শোনে না। অন্যদিকে সোলজারদের হাতে যেই সমস্ত মানুষেরা ধরা পড়েছিল, তাদের ভেতর কিছু মানুষকে মেরে ফেলা হয় আর বাকি সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কিছু মানুষকে মেরে ফেলার কারণ এটাই ছিল, যাতে করে বাকিরা পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারে, কারণ সেখানে পৌঁছতে পারলেও কোনো লাভ নেই। এদিকে এলিজিয়ামে যখন জেসিকাকে এই সমস্ত কথা বলা হয়, তখন জেসিকা তাদের সবাইকে বলে যে সে যা করেছে একদম ঠিক করেছে, কারণ এলিজিয়ামকে রক্ষা করার দায়িত্ব তাদেরই। যদি এখনই তারা সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে এই এলিজিয়াম শহরটিও পৃথিবীর মতো নোংরা হয়ে যাবে। অতিরিক্ত জনসংখ্যায় এই শহরটিও ধ্বংস হয়ে যাবে, যেটা সে কোনোদিনও চায় না। এবার পেট্রিক এখানে তাকে ক্রুগার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার মাধ্যমে জেসিকা সেই ফ্লাইট জেটগুলোকে ধ্বংস করছে। ক্রুগার আসলে একজন ক্রিমিনাল ছিল। পৃথিবীতে তার নানা ধরনের কেস রয়েছে, ধর্ষণ, চুরি, ছিনতাই, এমনকি বিনা কারণে মানুষকে হত্যা সহ আরও অনেক কেস রয়েছে তার বিরুদ্ধে। তাই পেট্রিক তখন জেসিকাকে বলে, আপনি পৃথিবীর একজন ক্রিমিনালের সঙ্গে হাত মিলিয়েছেন। এটা কত বড় অপরাধমূলক কাজ সেটা আপনি জানেন। তাই আপনাকে এখনই তার সঙ্গে করা সমস্ত ডিল ক্যান্সেল করতে হবে, তাকে তার পদ থেকে বরখাস্ত করতে হবে। কিন্তু জেসিকা এখানে প্রেসিডেন্টের কোনো কথাই শুনতে চায় না। সে এখানে তার কর্মকাণ্ডের বিভিন্ন যুক্তি দেখাতে থাকে। তার তো আসলে পৃথিবীর মানুষের ব্যাপারে কিছুই যায় আসে না। তাই সে এলিজিয়ামকে রক্ষা করতে সবকিছু করতেই প্রস্তুত ছিল, এমনকি মানুষকে মারতেও তার কোনো দ্বিধাবোধ ছিল না। কিন্তু প্রেসিডেন্ট এবার জেসিকার কথা শুনে অনেক রেগে যায়, যে যদি সে ক্রুগারকে তার টিম থেকে বের করে না দেয় আর ক্রুগারের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন না করে, তাহলে জেসিকার বিরুদ্ধে সে নিজে ব্যবস্থা নেবে। জেসিকাকেও তার পদ থেকে বরখাস্ত করা হবে। এখন জেসিকার কাছেও আর কোনো উপায় ছিল না, কারণ প্রেসিডেন্টের কথা তাকে মানতেই হবে। তাই বাধ্য হয়ে সে ক্রুগারের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে জেসিকার এতে প্রেসিডেন্টের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ সে কোনোভাবেই একজন পৃথিবীর মানুষকেও এখানে আসতে দিতে চায় না। আর যদি সে ফ্লাইট জেটগুলোকে ডিস্ট্রয় করতে না পারে, তাহলে কোনো না কোনোভাবেই মানুষ এখানে প্রবেশ করবে। তাই জেসিকা সেদিন জনকে ডাকে। আসলে জন নামক এই ব্যক্তিটি এলিজিয়াম শহরটিকে শুধুমাত্র তৈরি করেছে, কিন্তু এগুলোর পরিচালনার দায়িত্ব তার ছিল না। সে শুধুমাত্র পৃথিবী এবং এলিজিয়ামের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ডিভাইস তৈরি করে। সে তার কোম্পানির এই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে। যদিও একসময় তার এই বিজনেসটি ভালোই চলছিল, কিন্তু বর্তমানে তার বিজনেসের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এখন তার টাকা পয়সার অনেক প্রয়োজন ছিল। এই ব্যাপারটি জেসিকা অনেক ভালোভাবেই জানত। তাই জেসিকা এখন এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে। তো সে এখানে জনকে বলে, আমি তোমার সঙ্গে একটি জরুরি কথা বলতে চাই। তোমার তো অনেক টাকার প্রয়োজন, তাই না? তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিতে পারবো, তবে তার বিনিময়ে তোমাকে আমার সামান্য একটি কাজ করে দিতে হবে। তুমি কি তোমার কোম্পানির টেকনোলজি ব্যবহার করে এলিজিয়ামের সমস্ত সার্ভার চেঞ্জ করে নতুন কোনো সার্ভার বসাতে পারবে, আর এটার মাধ্যমে নতুন কোনো প্রেসিডেন্টকে পাওয়ারে নিয়ে আসতে পারবে? জন তখন বলে, হ্যাঁ অবশ্যই, আমার কাছে তো এটা কোনো ব্যাপারই নয়। আমি একটি নতুন রিপোস্ট সিকোয়েন্স তৈরি করতে পারবো, এমনকি এখানকার সমস্ত সার্ভার বন্ধ করে দিতে পারবো। আর যখনই আমি এই কাজটি করব, তখনই পুরনো সার্ভারগুলো চেঞ্জ করে ফেলতে হবে। এরপর সেই নতুন সার্ভারের পাসওয়ার্ড, অ্যাক্সেস, এই সবকিছু আপনি নতুন প্রেসিডেন্টকে হস্তান্তর করে তাকে পাওয়ার দিতে পারবেন। আর তখন যেহেতু পুরনো প্রেসিডেন্টের কাছে কোনো ধরনের অ্যাক্সেসই থাকবে না, তাই সেও চাইলে আর কিছুই করতে পারবে না। কিন্তু আসলে আপনি প্রেসিডেন্ট কাকে বানাতে চাইছেন? জেসিকা তখন বলে, আমি নিজেই এখানকার প্রেসিডেন্ট হতে চাই, কারণ আমি যদি এখন এলিজিয়ামের দায়িত্ব না নিই, তাহলে কয়েক বছরের মধ্যে এলিজিয়াম পৃথিবীর মতোই ময়লার স্তূপ হয়ে যাবে। আর তুমি যদি আমাকে প্রেসিডেন্ট হতে এভাবে সাহায্য করতে পারো, তাহলে 200 বছরের জন্য এলিজিয়াম তোমার সঙ্গে চুক্তি করবে। অর্থাৎ পরবর্তী প্রায় 200 বছর ধরে তোমার কোম্পানির সবকিছু এলিজিয়ামে ব্যবহার হবে। এতে করে তোমার কোম্পানি আগের চাইতেও অনেক বেশি লাভবান হবে। কথা শুনে জন তো অনেক খুশি হয়ে যায়, কারণ আগে এলিজিয়ামে তার কোম্পানির প্রোডাক্টটি সবচাইতে বেশি ব্যবহৃত হতো। কিন্তু এখন প্রেসিডেন্ট নতুন নতুন কোম্পানির সঙ্গে চুক্তি করছে আর তাদের প্রোডাক্টগুলোও ব্যবহার করছে। এতে তার অনেক লস হয়ে যাচ্ছে। তবে জনের যে কোম্পানিটি ছিল, সেই কোম্পানিটি মূলত পৃথিবীতেই অবস্থিত ছিল।
তার বিভিন্ন ফ্যাক্টরিতেই রোবটগুলো তৈরি করা হয়। তাই জন একজন ইলিজিয়ামের সদস্য হয়েও প্রতিদিনই তার ফ্যাক্টরিগুলো পর্যবেক্ষণ করতে যায়। আর সন্ধেবেলায় সে ইলিজিয়ামে ফিরে আসে। এবার পরের দিন সকালবেলায় জন আবারও পৃথিবীতে আসে আর তার মেইন অফিসে বসে সে ইলিজিয়ামের সার্ভারগুলো নষ্ট করতে শুরু করে। এমনকি সে রিপোর্ট প্রোগ্রামও তৈরি করতে শুরু করে দেয়, যাতে করে জেসিকার হাতে ইলিজিয়ামের সমস্ত কন্ট্রোল চলে আসে। তো এবার জন নতুন একটি রিপোর্ট প্রোগ্রাম তৈরি করার পরে সে এখানে একটি কোড ডিকোড করে। এমনকি সে প্রত্যেকটি সার্ভারে রিবুট করে নতুন সার্ভার বসিয়ে দেয়। সেই সাথে সে সার্ভারের ডেটা এমন একটি প্রোগ্রাম সেট করে দেয় যেটার মাধ্যমে যদি কোনো মানুষ তার ব্রেন থেকে ডেটা চুরি করতে চায় বা ডেটা নিজেদের কাছে ট্রান্সফার করতে চায় তাহলে সে মারা যাবে। জন এমনটা তাদের সার্ভারের সিকিউরিটির জন্যই করেছে, যাতে করে পরবর্তীতে কেউ তাদের সার্ভার চুরি করতে না পারে। এরপর জন এখানে নতুন সার্ভারগুলোকে তার মস্তিষ্কে ট্রান্সফার করে সোজা তার স্পেস ক্রাফটে চড়ে ইলিজিয়ামে চলে যায়। অন্যদিকে আমরা ম্যাক্স এবং তার বন্ধু এরিককে দেখতে পাই, যার কিনা জনকে কিডন্যাপ করার জন্য এসেছে। তো তারা যখন জনের স্পেস ক্রাফটটিকে দেখতে পায় তখন তারা তাদের অস্ত্রের মাধ্যমে সেখানে একটি মিসাইল ছুড়ে দেয়, যার ফলে স্পেস ক্রাফটটি নিচে এসে ক্র্যাশ হয়ে যায়। তবে যখন স্পেস ক্রাফটটি ক্র্যাশ হচ্ছিল তখন সেটার সিগন্যাল চলে যায় সোজা জেসিকার কাছে। জেসিকা জানতে পারে যে জনের স্পেস ক্রাফটটি ক্র্যাশ হয়ে গিয়েছে, তাই সে সোজা তখন ক্রুগারের সঙ্গে যোগাযোগ করে যে তার টিমের নতুন সদস্য জন একটি মিশনে গিয়ে বিপদে পড়েছে, তাই ক্রুগারকেই এখন তাকে সাহায্য করতে হবে। কিন্তু ক্রুগার তখন তাকে বলে, আমি সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু তার বিনিময়ে আজকে আমার একটি শর্ত মানতে হবে। আপনি তো প্রেসিডেন্টের কথা শুনে আমাকে আমার চাকরি থেকে বের করে দিয়েছেন, আমার সঙ্গে সমস্ত যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, এমনকি চাকরি থেকে বের করে দেওয়ার পর আমাকে কোনো অর্থও দেননি। তাই আমি চাই আমাকে আমার চাকরিটি পুনরায় আপনি ফিরিয়ে দিন। পৃথিবীতে আমার নামে অনেক কেস রয়েছে, তাই কোনো ফ্যাক্টরিতেও আমাকে কাজ করতে নেওয়া হয় না, তাই আপনার চাকরিটি আমার অনেক বেশি প্রয়োজন। জেসিকা তখন ক্রুগারকে বলে যে অল্প কিছুদিনের মধ্যে সবকিছু সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তারপর অবশ্যই সে তাকে তার চাকরিটি ফিরিয়ে দেবে। তাই ক্রুগারও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর জেসিকা ক্রুগারের জন্য একটি ফ্লাইং অবজেক্ট পাঠায়, যাতে করে সে দ্রুত জনের কাছে পৌঁছতে পারে। আর ক্রুগারও তখন সেই ফ্লাইং অবজেক্টে চড়ে সোজা সেদিকে রওনা হয়ে যায় যেখানে জনের স্পেস ক্রাফটটি ক্র্যাশ হয়েছে। অন্যদিকে ম্যাক্সও তার বন্ধুকে নিয়ে জনের কাছে পৌঁছে যায়, কিন্তু ঠিক এমন সময় সেখানে জনের রোবট চলে আসে আর রোবটটি তাদের উপর হামলা শুরু করে দেয়। ম্যাক্স এবং এরিক তো এতে অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় ম্যাক্সের তার স্যুটটির কথা মনে পড়ে যে তার স্যুটটির তো অনেক পাওয়ার রয়েছে, তাই সে তখন ভয় না পেয়ে রোবটগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে আর সে মুহূর্তের মধ্যেই দুটো রোবটকেই ভেঙে ফেলে। এরপর ম্যাক্স যখন জনের কাছে পৌঁছয় তখন সে দেখতে পায় যে জনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই ম্যাক্স তখন সেখানে আর সময় নষ্ট না করে তার মস্তিষ্কে স্পাইডার যে ডিভাইসটি লাগিয়ে দিয়েছে সে জনের মস্তিষ্ক থেকে সমস্ত ডেটা সেই ডিভাইসটিতে ট্রান্সফার করতে শুরু করে। কিন্তু এমন সময় জন তাকে বলে, তুমি জানোই না যে তুমি কত বড় ভুল করতে যাচ্ছ। কিন্তু ম্যাক্স তার কোনো কথাই শুনছিল না। আর ঠিক এমন সময় সেখানে ক্রুগার চলে আসে। তবে এদিকে ম্যাক্স সেই ডিভাইসটির মাধ্যমে তার মস্তিষ্কে সমস্ত ডেটা ট্রান্সফার করে নেয়, কিন্তু সে এখানে বুঝতে পারছিল না যে এগুলো কোন ডেটা। ডেটাগুলো তাদের কাছে আলাদা মনে হচ্ছিল, কারণ এই ডেটাটি আসলে সেই ডেটা ছিল যেটার মাধ্যমে ইলিজিয়ামের সমস্ত প্রোগ্রামকে রিবুট করা যাবে। তো তারা এখানে কোনো কিছু বুঝে ওঠার আগে ক্রুগার তাদের উপর হামলা শুরু করে দেয়। ক্রুগার এখানে ম্যাক্সের সঙ্গীকেও মেরে ফেলে, এমনকি সে তাকেও মেরে আহত করে দেয়। কিন্তু তারপরও ম্যাক্স কোনো মতে সেখান থেকে ডেটা নিয়ে পালাতে সক্ষম হয়। আর ঠিক তখনই ক্রুগারকে জেসিকা ফোন দেয়, আর জেসিকা এখানে ক্রুগারকে বলে যে ম্যাক্সের যেন কোনো ক্ষতি না হয়, তার মস্তিষ্কের মধ্যেও যেন কোনো আঘাত না লাগে। সে যেভাবেই হোক ম্যাক্সকে তার সামনে জীবিত দেখতে চায়, কারণ সে জানতে পেরেছে যে জনের সমস্ত ডেটা ম্যাক্স নিয়ে নিয়েছে। তাই ম্যাক্সের যদি কিছু হয়ে যায় তাহলে জেসিকাও আর কোনো ডেটা পাবে না, আর তার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আর এই ডেটার মাধ্যমে এখন মূলত যে চাইবে সেই ইলিজিয়ামের প্রেসিডেন্ট হতে পারবে। অন্যদিকে ম্যাক্স ক্রুগারের হাত থেকে পালানোর জন্য সোজা তার ছোটবেলার একটি বান্ধবীর কাছে চলে যায়, যার নাম হচ্ছে ফেরি, যাকে সে ছোটবেলায় কথা দিয়েছিল যে সে অবশ্যই তাকে একদিন ইলিজিয়ামে নিয়ে যাবে। তো ফেরির কাছে এসে ম্যাক্স অনেক অসুস্থ হয়ে যায়। ফেরি আবার পৃথিবীর একটি হসপিটালের নার্স ছিল, আর সে যখন এখানে ম্যাক্সকে অসুস্থ দেখতে পায় তখন সে দ্রুত ম্যাক্সকে হসপিটালের ভেতরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ম্যাক্স ফেরিকে এমনটা করতে নিষেধ করে। সে বলে যে ফেরি যদি তাকে হসপিটালে নিয়ে যায় তাহলে ক্রুগার নিশ্চয়ই তাকে খুঁজে বের করে ফেলবে আর সে তাকে মেরে ফেলবে, কারণ সে ইলিজিয়ামের হয়ে কাজ করছে। তাই ফেরি তখন ম্যাক্সকে বাঁচানোর জন্য সে তাকে তার বাড়ির ভেতরে নিয়ে লুকিয়ে রাখে। এরপর সে ম্যাক্সের ট্রিটমেন্ট করে। ম্যাক্স এখানে কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর পরের দিন সকালবেলা তার জ্ঞান ফিরে আসে। এরপর ম্যাক্স ফেরিকে সবকিছু খুলে বলে যে তার সঙ্গে কি কি ঘটেছিল, আর সে 5 দিনের মধ্যে মরতে চলেছে। তাই সে সুস্থ হতে ইলিজিয়ামে যাওয়ার জন্য ডেটা চুরি করেছে, কিন্তু সে ইলিজিয়ামে যাওয়ার জন্য যে প্ল্যান করেছিল সেই সমস্ত কিছুই সে নষ্ট করে ফেলেছে। যদিও সে ইলিগেল ভাবে হয়তো ইলিজিয়ামে যেতে পারত, কিন্তু এখন তো উল্টো সে ইলিজিয়ামের মানুষদের নজরে চলে এসেছে। এবার এমন সময় সেখানে ছোট্ট একটি মেয়ে আসে। এই মেয়েটি হচ্ছে ফেরির মেয়ে। সে ভয়ানক ক্যান্সারে আক্রান্ত ছিল। তাই ফেরি এখানে ম্যাক্সকে বলে যে যদি ম্যাক্স কোনোভাবে ইলিজিয়ামে যেতে পারে তাহলে সে যেন তার মেয়েটাকেও তার সঙ্গে করে নিয়ে যায়, এতে করে তার মেয়েটাও হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু ম্যাক্স তখন তাকে বলে যে সে চাইলেও তাকে তার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, কারণ তার হাতে ইলিজিয়ামে প্রবেশ করার যে নকল আইডি রয়েছে
সেটা শুধুমাত্র তার ডিএনএ সঙ্গে ম্যাচ করে তৈরি করা হয়েছে। তাই এই আইডির মাধ্যমে শুধুমাত্র সেই যেতে পারবে। তার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই বলেই ম্যাক্স সেখান থেকে চলে যায়। তবে তার সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে ক্রুগার আসে, কারণ সে জানতে পেরেছে যে ম্যাক্স এখানেই ছিল। তাই সে এখানে ফেরিকে ম্যাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ফেরি তাকে জানায় যে ম্যাক্স কোথায় গিয়েছে এটা সে জানে না। ক্রুগার এতে প্রচন্ড রেগে যায়, আর সে তার সঙ্গীদেরকে নিয়ে ফেরি এবং তার মেয়েকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স সোজা চলে যায় স্পাইডারের কাছে, আর সে স্পাইডারকে জানায় যে তাদের সমস্ত প্ল্যানই নষ্ট হয়ে গিয়েছে। সে জনের ব্রেইন থেকে যে ডেটাগুলো পেয়েছে সেগুলো কোনো সার্ভারের ডেটা নয়, যেটা তাদের প্রয়োজন ছিল সেটা সে পায়নি। তবে সে আপ্রাণ চেষ্টা করেছে তাদের প্ল্যানটিকে সাকসেস করার। তাই প্ল্যান সাকসেস না হলেও এখন তার কিছু করার নেই। যেভাবেই হোক স্পাইডার যেন এখন তাকে ইলিজিয়ামে পাঠানোর ব্যবস্থা করে, কারণ তার হাতে বেশি সময় নেই। কিন্তু স্পাইডার তখন তাকে বলে যে সে চাইলেও এখন আর কোনো কিছুই করতে পারবে না, কারণ ইলিজিয়ামের সমস্ত সার্ভার এবং প্রোগ্রামে জ্যাম লেগে আছে। সে কোনো কিছুই প্রসেস করতে পারছে না, এমনকি নকল কোনো আইডিও প্রসেস করা যাচ্ছে না। তারা সমস্ত সিস্টেমকেই জ্যাম করে রেখেছে। এখন চাইলেও সে আর কাউকে ইলিজিয়ামে পাঠাতে পারবে না। এতগুলো বছরে এই প্রথম তার সঙ্গে এমনটা হয়েছে। একথা শুনে ম্যাক্স প্রচন্ড রেগে যায়, আর সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে স্পাইডার তখন তার ব্রেনের ডেটাগুলো দেখতে চায় যে সে আসলে কোন ডেটা এনেছে। এরপর স্পাইডার যখন মনিটরের ডেটাগুলো চেক করে দেখে, তখন সে তো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে দেখতে পায় যে এটা তো ইলিজিয়ামের রিবুট ডেটা, যেটার মাধ্যমে ইলিজিয়ামের সমস্ত সিস্টেমকে রিবুট করে যে কেউ ইলিজিয়ামকে কন্ট্রোল করতে পারবে। আর স্পাইডার এসব জানতে পেরে ম্যাক্সকে বলে যে ম্যাক্স এখন তার সঙ্গে করে এমন একটি জিনিস নিয়ে ঘুরছে যেটার জন্য ইলিজিয়ামের অফিসাররা তাকে যে কোনো জায়গা থেকেই খুঁজে বের করে ফেলবে, এমনকি তারা পুরো দুনিয়াকেও তছনছ করতে দ্বিধাবোধ করবে না। স্পাইডারের কথা শুনে ম্যাক্স বুঝতে পারে যে প্রোগ্রামটি আসলে ইলিজিয়ামের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই সে কিছু একটা চিন্তা করে সেখান থেকে চলে যাচ্ছিল। স্পাইডার তখন তাকে বলে যে এমন পরিস্থিতিতে ম্যাক্সের এভাবে বাইরে যাওয়াটা ঠিক হবে না, কারণ যদি কোনোভাবে ডেটাগুলোর কিছু হয়ে যায় তাহলে সে চাইলেও আর কখনো ইলিজিয়ামে যেতে পারবে না। ম্যাক্স তখন তাকে বলে যে ডেটাগুলো যেহেতু এখন তার কাছে আছে তাই সে অবশ্যই ইলিজিয়ামে যাবে। এই বলেই ম্যাক্স সেখান থেকে বেরিয়ে ফাঁকা একটি জায়গাতে চলে আসে। অন্যদিকে ক্রুগার ম্যাক্সের লোকেশন পেয়ে যায়, তাই সে দ্রুত সেখানে চলে আসে। ম্যাক্স তার সঙ্গে করে একটি গ্রেনেড নিয়ে এসেছিল। ম্যাক্স তখন ক্রুগারকে সেই গ্রেনেডটি দেখিয়ে বলে, আমার কাছে একদম আসার চেষ্টা করবে না। যদি আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এই গ্রেনেড দিয়ে আমি নিজেকেই শেষ করে ফেলবো। আমি জানি যে আমার কাছে থাকা ডেটাগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই ডেটা নষ্ট করতে না চাইলে আমার কাছ থেকে দূরে থাকো। আমার কাছে একদমই সময় নেই, ইলিজিয়ামে গিয়ে আমার ট্রিটমেন্ট নিতে হবে, তাই আমার পথ থেকে সরে যাও। কিন্তু ক্রুগার তখন তাকে বলে, শোনো ম্যাক্স, আমি তোমাকে মারতে আসিনি, তোমাকে ইলিজিয়ামে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব, তুমি শুধুমাত্র ডেটাগুলোর কোনো ক্ষতি করো না। এরপর ক্রুগার সঙ্গে সঙ্গে জেসিকার সঙ্গে যোগাযোগ করে, আর সে জেসিকাকে ম্যাক্সের অসুস্থতার কথা জানায়। জেসিকা তখন তাকে বলে যে ম্যাক্সকে সে যেন এখনই ইলিজিয়ামে নিয়ে আসে, তার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা সে করবে। তাই ক্রুগার তখন ম্যাক্সকে তার স্পেস ক্রাফটে নিয়ে আসে। কিন্তু ম্যাক্স এখানে এসে দেখতে পায় যে এখানে ফেরি এবং তার মেয়েও রয়েছে। এটা দেখে ম্যাক্সও কিছুটা খুশি হয়ে যায়, কারণ তারাও তাহলে তার সঙ্গে ইলিজিয়ামে যেতে পারবে। তো এবার কিছুক্ষণের মধ্যে স্পেস ক্রাফটটি ইলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়, যার ফলে ইলিজিয়ামের সিস্টেমের জ্যামগুলোকে ঠিক করে দেওয়া হয়, যাতে করে ক্রুগাররা ইলিজিয়ামে পৌঁছতে পারে। আর স্পাইডার যখন এটা জানতে পারে যে ইলিজিয়ামের সবকিছু খুলে দেওয়া হয়েছে, সেও তখন এই সুযোগে তার সঙ্গীদেরকে নিয়ে ইলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ক্রুগারদের স্পেসক্রাফটে যখন ইলিজিয়ামের একদম কাছাকাছি চলে যায়, তখন ক্রুগারের লোকরা ম্যাক্সের কাছ থেকে ডেটাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ফলে তাদের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়, আর ম্যাক্সের কাছে যে গ্রেনেডটি ছিল সেটাও বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে তাদের স্পেসক্রাফটটি সোজা ইলিজিয়ামের শহরে এসে ক্র্যাশ করে। ফেরি তখন কোনো মতে তার মেয়েকে নিয়ে স্পেসক্রাফট থেকে বেরিয়ে আসে, আর সে সোজা তার সামনে থাকা একটি বাড়ির মধ্যে চলে যায়, যেখানে সেই মিডমি মেশিনটি ছিল, যেটার মাধ্যমে যে কোনো রোগকেই সারিয়ে ফেলা সম্ভব। এরপর ফেরি যখন মেশিনটির মধ্যে তার মেয়েকে শুইয়ে দেয়, তখন মেশিনটি স্ক্যান করে দেখতে পায় যে তার শরীরে কোনো আইডি নেই। তাই মেশিনটি জানিয়ে দেয় যে তার মেয়ে ইলিজিয়ামের নাগরিক নয়, এ কারণে মেশিনটি তার জন্য কাজ করবে না। ফেরি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন আর্মি অফিসার চলে আসে, আর সে একটি ইলেকট্রিক গানের মাধ্যমে ফেরিকে শুট করে সেখানে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ম্যাক্সকেও অজ্ঞান করে একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়। এই জায়গাটি মূলত একটি ল্যাব ছিল, তো এখানকার সায়েন্টিস্টরা ম্যাক্সের ব্রেইনে থাকা ডেটাগুলো চেক করছিল। এমন সময় সেখানে জেসিকা চলে আসে। সায়েন্টিস্ট তখন জেসিকাকে জানায় যে ম্যাক্সের ব্রেনের মধ্যে ডেটাগুলো একদম সুরক্ষিত আছে, তারা চাইলে এখনই ডেটাগুলোকে বের করে ফেলতে পারবে, কিন্তু এতে করে ম্যাক্স মারাও যেতে পারে। একথা শুনে জেসিকা তখন বলে, ও মারা গেলে আমার এতে কিছুই যায় আসে না, ও মারা গেলে যাবে, আমি শুধুমাত্র দ্রুত আমার ডেটাগুলো চাই। অন্যদিকে এমন সময় একজন আর্মি অফিসার ফেরি এবং তার মেয়েকেও এখানে নিয়ে আসে। এদিকে সায়েন্টিস্টরা ম্যাক্সের ব্রেন থেকে ডেটাগুলো বের করার চেষ্টা করছিল, আর যখনই সায়েন্টিস্ট ডেটাগুলোকে বের করতেই যাবে, ঠিক তখনই ম্যাক্স অনেক কষ্ট করে তার হাতকে অ্যাক্টিভ করে ফেলে। ফলে তার মধ্যে অনেক শক্তি চলে আসে। তাই সে সেখানকার প্রত্যেকটি সায়েন্টিস্টকেই মারতে শুরু করে। আর সে একজন সায়েন্টিস্টকে বলে যে ফেরিকে তারা কোথায় রেখেছে, ফেরির সঙ্গে তারা কি করেছে। সায়েন্টিস্ট তখন তাকে জানায় ফেরি এখনো সুরক্ষিত আছে, আর সেই ল্যাবটি 3rd ফ্লোরে রয়েছে।
ম্যাক্স তখন আর সময় নষ্ট না করে সোজা সেদিকে যেতে শুরু করে, কিন্তু আস্তে আস্তে রেডিয়েশনের প্রভাব তার শরীরে বাড়তে শুরু করে। সে ধীরে ধীরে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল। তাই সে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে এবং ফেরির মেয়েকে ঠিক করতে চাইছিল। তবে ফেরির মেয়ে এখন পুরোপুরিভাবে কোমাতে রয়েছে। অন্যদিকে আমরা স্পাইডারকে দেখতে পাই। স্পাইডারও তার সঙ্গীদেরকে নিয়ে ইলিজিয়ামে পৌঁছে গিয়েছে। আর সেটা খুব ভালো করেই জানতো যে ম্যাক্স এখন কোথায় আছে, কারণ ম্যাক্সের শরীরে একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। তাই স্পাইডার তখন তার সঙ্গীদেরকে নিয়ে ম্যাক্সের কাছে রওনা হয়। অন্যদিকে আমরা ক্রুগারকে দেখতে পাই। স্পেসক্রাফটের মধ্যে যে বিস্ফোরণ হয়েছিল তাতে ক্রুগার একদম আহত হয়ে গিয়েছিল। সে একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে তার ব্রেন এখনো কাজ করছে, তাই তাকে ইলিজিয়ামের লোকেরা মিডমি মেশিনের মধ্যে দিয়ে দেয়। আর মেশিনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাকে স্ক্যান করে তার সমস্ত ক্ষত একদম ঠিক করে ফেলে, কারণ তার হাতে ইলিজিয়ামের আইডি রয়েছে। আর ক্রুগার এখন আগের চাইতেও অনেক বেশি ইয়াং হয়ে গিয়েছিল। তো এমন সময় সেখানে আবার জেসিকা চলে আসে। জেসিকা ক্রুগারের উপর প্রচন্ড রেগে যায়। আর সে ক্রুগারকে বলে তাদের স্পেসক্রাফটে কিভাবে রেজিডেন্সিয়াল এরিয়াতে পড়লো। তাকে তো সবকিছু গোপন রাখতে বলা হয়েছিল, তাহলে সে কিভাবে এত বড় ভুল করলো। জেসিকা ক্রুগারকে আরো বলে, তোমাদের মতো ছোট লোকদের জন্যই পৃথিবীর ময়লা স্তূপই ঠিক আছে। তোমাকে আমি বেশি মাথায় উঠিয়ে ফেলেছিলাম, তাই তোমার এমন অধপতন হয়েছে। ছোট লোকেরা আসলে সবসময় ছোট লোকই থাকে। জেসিকার কথা শুনে ক্রুগারের প্রচন্ড রাগ হচ্ছিল। তাই সে প্রচন্ড রাগে সেখানকার একটি গ্লাস ভেঙে ফেলে। আর সে সেই গ্লাসের একটি টুকরো জেসিকার গলায় ঠুকিয়ে দেয়। আর সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে সেই জায়গাতে ফেলে দেয় যেখানে ফেরি এবং তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। এরপর ক্রুগার তার সঙ্গীদেরকে বলে যে সম্পূর্ণ জায়গাটিকে দখল করতে। ক্রুগার এখানে আরো বলে, আজকের পর থেকে ইলিজিয়াম তাদের নতুন প্রেসিডেন্ট পাবে, আর ইলিজিয়ামের সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে। কারণ ক্রুগার খুব ভালো করেই জানে যে ম্যাক্সের ব্রেনের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলো দিয়ে সে এখানকার সবকিছু বদলে ফেলতে পারবে। তাই ক্রুগার ম্যাক্সকে খোঁজার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ম্যাক্স স্পাইডারের সঙ্গে যোগাযোগ করে। আর সে স্পাইডারকে বলে, তুমি না আমাকে বলেছিলে যে আমার ব্রেনের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যে কাউকেই তুমি ইলিজিয়ামে নিয়ে আসতে পারবে। আর ইলিজিয়ামে আসার জন্য অবশ্যই তো প্রত্যেকের আইডির প্রয়োজন। তুমি কি এই ডেটাগুলো দিয়ে কোনো আইডি তৈরি করতে পারবে? স্পাইডার তখন বলে যে সে অবশ্যই এই কাজটি করতে পারবে। তাই সে ম্যাক্সকে তার সঙ্গে দেখা করতে বলে। অন্যদিকে ম্যাক্স কোনো মতে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে ফেরি এবং তার মেয়ে রয়েছে। ম্যাক্স তখন তাদের দুজনকে সেখান থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এরপর কিছুটা দূরে এসে ম্যাক্স ফেরিকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি ঘর খোঁজো আর তোমার মেয়েকে মিডমি মেশিনের মাধ্যমে ঠিক করে ফেলো। ফেরি তখন তাকে জানায় যে সে ইলিজিয়ামে এসে প্রথমে এই কাজটি করেছিল, কিন্তু তার মেয়ে এখানকার নাগরিক নয়, তাই তার শরীরে মেশিনটি একদমই কাজ করছে না। ম্যাক্স তখন তাকে বলে, এখন কাজ করবে, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। এরপর ফেরি তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক এমন সময় সেখানে স্পাইডার তার লোকদেরকে নিয়ে চলে আসে। স্পাইডার তখন ম্যাক্সকে নিয়ে সোজা সেদিকে যেতে শুরু করে যেখানে ইলিজিয়ামের কন্ট্রোল রুম রয়েছে, কারণ সেখানে গিয়ে তারা ইলিজিয়ামের সমস্ত সিস্টেমকে রিবুট করতে পারবে। তো তারা যখনই কন্ট্রোল রুমে পৌঁছে যায় ঠিক তখনই সেখানে ক্রুগার চলে আসে। আর ক্রুগার অনেক স্পেশাল একটি স্যুট পরেছিল, আর স্যুটটির ফলে সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। এরপর সে ম্যাক্সের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে তার ডেটাগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে ম্যাক্সও যেহেতু অনেক পাওয়ারফুল একটি স্পেশাল স্যুট পরেছিল তাই তার ভেতরেও অনেক শক্তি ছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই সে ক্রুগারকে হারিয়ে দেয় আর তাকে অনেক উঁচু থেকে নিচে ফেলে দেয়। ফলে ক্রুগার সেখানেই মারা যায়। এরপর ম্যাক্স এবং স্পাইডার কন্ট্রোল রুমের ভেতরে চলে যায়। আর স্পাইডার যখন এখানে ম্যাক্সের ব্রেনের ডেটাগুলো অ্যাটাচ করছিল তখন সে একটি বিষয় জানতে পারে যে এই ডেটাগুলোকে অ্যাক্টিভ করা হলে ম্যাক্স মারা যাবে। তাই স্পাইডার আর ডেটাগুলোকে অ্যাক্টিভ করছিল না। আর ম্যাক্স এই বিষয়টি আগে থেকেই জানতো যে এই ডেটাগুলো অ্যাক্টিভ করলে সে মারা যাবে। এরপর ম্যাক্স এখানে শেষবার ফেরির সঙ্গে কথা বলার জন্য তাকে ফোন করে। এরপর সে ফেরিকে বলে, তোমার কি মনে আছে ফেরি, ছোটবেলায় আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি কোনো একদিন তোমাকে এলিজিয়ামে নিয়ে আসবো, আর আজকে কোনো না কোনোভাবে আমি তোমাকে সত্যি এখানে আনতে পেরেছি। আমি আমার ওয়াদা পূরণ করেছি। আমি চাই তোমরা সবাই সবসময় ভালো থাকো, পৃথিবীর সমস্ত মানুষেরা সুখে থাকুক, তাদের নরকের মতো জীবন থেকে মুক্তি পাক। তাই আমি সেটাই করতে যাচ্ছি যেটার মাধ্যমে সবাই ভালো থাকবে। এই বলে ম্যাক্স ফোন কেটে দেয়। আর সে আর এক মুহূর্ত দেরি না করে সে নিজেই বাটন প্রেস করে ডেটাগুলোকে অ্যাক্টিভ করে দেয়। ফলে ম্যাক্সের ব্রেনের মধ্যে অনেক প্রেশার পড়ার কারণে কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স মারা যায়। আর ইলিজিয়ামের নতুন প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। সেখানে নতুন একটি ফাংশনও চালু হয়ে যায় যেটার মাধ্যমে পৃথিবীতে এখন যত মানুষ ছিল সবাই ইলিজিয়ামের নাগরিকত্বের আইডি পেয়ে যায়। অর্থাৎ এখন তারা যখন খুশি তখনই ইলিজিয়ামে আসতে পারবে। তারা তাদের যে কোনো রোগের চিকিৎসাও নিতে পারবে। এরপর ঠিক এমন সময় সেখানে প্রেসিডেন্ট পেট্রিক চলে আসে। তার সঙ্গে তার রোবটও ছিল। তারা হচ্ছে ইলিজিয়ামের পুলিশ। প্রেসিডেন্ট তখন তার রোবটদেরকে বলে স্পাইডারকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, কিন্তু রোবট তখন তাকে জানায় যে স্পাইডার এখন ইলিজিয়ামের নাগরিক আর তারা ইলিজিয়ামের নাগরিকদেরকে কখনো অ্যারেস্ট করবে না। একথা শুনে পেট্রিক একদম অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ফেরিকে দেখতে পাই। ফেরি তার মেয়েকে নিয়ে একটি মিডমি মেশিনের কাছে আসে আর সে তার মেয়েকে সুস্থ করার জন্য মেশিনটির উপর শুইয়ে দেয়। এরপর এবার যখন মেশিনটি তাকে স্ক্যান করে তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মেশিনটি তার ট্রিটমেন্ট করে দেয়, কারণ সেও এখন এখানকার নাগরিক হয়ে গিয়েছে। ফলে ফেরির মেয়ে একদম সুস্থ হয়ে যায়। ফেরি এতে অনেক খুশি হয় আর সে মন থেকে ম্যাক্সকে ধন্যবাদ জানায়
অন্যদিকে নতুন প্রোগ্রামের ভেতর আরও একটি ফাংশন অ্যাক্টিভ হয়ে যায়, যেখানে লেখা ছিল ইলিজিয়ামের যত নতুন নাগরিক রয়েছে তাদের প্রত্যেকেরই মেডিকেল ফ্যাসিলিটির প্রয়োজন, যার ফলে অটোমেটিকভাবে ইলিজিয়ামের মেডিকেল ফ্যাসিলিটি অ্যাক্টিভ হয়ে যায়। ইলিজিয়ামের অটো ইন্টেলিজেন্ট তাদের কাজ শুরু করে দেয়। পৃথিবীতে ইলিজিয়ামের অনেক বড় বড় স্পেসক্রাফট পৌঁছে যায়, যেগুলোর মধ্যে সমস্ত ধরনের ফ্যাসিলিটি রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে মেডিকেল ফ্যাসিলিটি সহ সবকিছু। তারা পৃথিবীর মানুষের ট্রিটমেন্ট এবং তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য নিজে থেকেই পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে এসেছে। আর এখন ইলিজিয়ামে যে সিস্টেম চালু হয়েছে সেটার মাধ্যমে যখনই পৃথিবীর মানুষের কোনো কিছুর প্রয়োজন হবে তখনই অটোমেটিকভাবে ইলিজিয়ামের প্রোগ্রাম এখানে স্পেসক্রাফটকে সেন্ড করবে। এখানে এই স্পেসক্রাফটগুলো দেখে পৃথিবীর সমস্ত মানুষেরই অনেক খুশি হয়ে যায়। আর স্পেসক্রাফটের রোবটগুলো পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই ফ্যাসিলিটি দিতে থাকে। যারা অসুস্থ তাদেরকে ট্রিটমেন্ট দেয়, আর যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেয়। আর এভাবেই এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষই তাদের নিজেদের জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারবে। যে কোনো রোগের ট্রিটমেন্ট তারা পাবে, তাদেরকে আর আগের মতো কষ্ট করতে হবে না। এভাবেই ম্যাক্স তার জীবনের বিনিময়ে পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই তাদের নতুন এক জীবন দিয়ে গিয়েছে।